আসসালামু আলাইকুম, স্বাগতম ইনসাইড টিভি সংবাদে। আমি মোহাম্মদ কিবরিয়া আজকের সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত। সাময়িকভাবে হরমুজ প্রণালী বন্ধ করে দিল ইরান। আমেরিকার বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে তালেবান। ইরানের নতুন খেলা শুরু, ভয়ে পালাচ্ছে যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ। ইরানের পারমাণবিক সক্ষমতা অর্জন আমেরিকার জন্য ভয়াবহ হবে। জার্মানি কেন আরেকটি ইসরায়েল হয়ে উঠছে? আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি ইনসাইড টিভি সংবাদে। আমি মোহাম্মদ কিবরিয়া। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। পয়েন্ট। হরমুজ প্রণালী নিয়ে ইরানের সাম্প্রতিক পদক্ষেপ বিশ্ব অর্থনীতিতে এক বিশাল ধাক্কা দিতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। কারণ ইরান যদি সত্যিই সাময়িকভাবে এই প্রণালী বন্ধ করে দেয়, তবে তা কেবল একটি সাধারণ সামরিক মহড়া বা রাজনৈতিক চাল নয়, বরং এটি এমন এক কৌশলগত অবস্থান যা সরাসরি আপনার আমার পকেটের ওপর প্রভাব ফেলতে পারে। কেননা বিশ্বের মোট খনিজ তেলের প্রায় 20 থেকে 30% এই সরু জলপথ দিয়েই পরিবাহিত হয়, এবং সৌদি আরব, কুয়েত, ইরাক কিংবা সংযুক্ত আরব আমিরাতের মতো তেল সমৃদ্ধ দেশগুলোর বাণিজ্যের প্রধান লাইফলাইন হল এই হরমুজ প্রণালী। তাই ইরান যখনই এই পথ বন্ধ করার হুমকি দেয় বা সাময়িকভাবে নৌ চলাচল স্থগিত করে, তখন বিশ্ববাজারে তেলের দাম হুহু করে বাড়তে থাকে। আর ঠিক এই পরিস্থিতি তৈরি হলে আন্তর্জাতিক শেয়ার বাজার থেকে শুরু করে সাধারণ পণ্য পরিবহনে এক অস্থিতিশীল পরিবেশ তৈরি হয়। বিষয়টিকে আরেকটু গভীরভাবে বিশ্লেষণ করলে দেখা যায় যে ইরানের এই পদক্ষেপ মূলত পশ্চিমা বিশ্বের নিষেধাজ্ঞার বিপরীতে একটি শক্ত জবাব বা বার্গেনিং চিপ হিসেবে কাজ করে। কারণ ইরান খুব ভালো করেই জানে যে আমেরিকা বা ইউরোপের অর্থনীতির চাকা সচল রাখতে এই রুটটি খোলা রাখা কতটা জরুরি। তাই তারা যখন নিজেদের সামরিক শক্তি প্রদর্শনের জন্য বা কোনো মহড়ার নাম করে এই প্রণালী সাময়িক বন্ধ রাখে, তখন সেটা পেন্টাগন থেকে শুরু করে লন্ডনের নীতি নির্ধারকদের কপালে চিন্তার ভাঁজ ফেলে দেয়। তবে সামরিক বিশ্লেষকরা বলছেন যে পুরোপুরি দীর্ঘমেয়াদে এই প্রণালী বন্ধ রাখা ইরানের জন্যও সহজ হবে না, কারণ এটি আন্তর্জাতিক আইনের লঙ্ঘন এবং এতে করে বড় ধরনের সামরিক সংঘাতের ঝুঁকি তৈরি হতে পারে। তবুও সাময়িক এই অবরোধ বা মহড়ার মাধ্যমে ইরান বিশ্বকে বুঝিয়ে দিতে চায় যে উপসাগরীয় অঞ্চলে তাদের নিয়ন্ত্রণ এবং প্রভাব কতটা প্রবল। দর্শক, আপনারা জানেন যে এর আগেও বহুবার এই প্রণালী নিয়ে উত্তেজনা ছড়িয়েছে, কিন্তু এবারের পরিস্থিতি কিছুটা ভিন্ন, কারণ মধ্যপ্রাচ্যের বর্তমান সমীকরণ এবং ইরানের ড্রোন ও মিসাইল প্রযুক্তির উন্নয়ন তাদের আত্মবিশ্বাসকে কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। আফগানিস্তানের মসনদে তালেবানের ফিরে আসার পর থেকেই আন্তর্জাতিক অঙ্গনে নানা জল্পনা-কল্পনা ছিল, কিন্তু সাম্প্রতিক সময়ে বিভিন্ন গোয়েন্দা প্রতিবেদন এবং তাদের সামরিক মহড়ার ধরন দেখে মনে হচ্ছে তারা আমেরিকার বিরুদ্ধে এক দীর্ঘমেয়াদী মনস্তাত্ত্বিক এবং প্রয়োজনে সামরিক প্রস্তুতির দিকেই হাঁটছে। যদিও সরাসরি সম্মুখযুদ্ধের সম্ভাবনা এই মুহূর্তে কম বলে মনে হতে পারে, কিন্তু তালেবান তাদের হাতে আসা আমেরিকার ফেলে যাওয়া আধুনিক সব সমরাস্ত্র, নাইট ভিশন গগলস, আর্মার্ড ভেহিকেল এবং অত্যাধুনিক সব রাইফেল ব্যবহার করে নিজেদের বাহিনীকে যেভাবে সুসজ্জিত করছে, তা নিঃসন্দেহে একটি বড় যুদ্ধের প্রস্তুতির ইঙ্গিত দেয়। বিশেষ করে আঞ্চলিক নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন যে তালেবান এখন আর সেই 90 দশকের পুরনো বাহিনী নয়, বরং তারা এখন প্রযুক্তির ব্যবহার এবং আধুনিক যুদ্ধ কৌশলে বেশ পারদর্শী হয়ে উঠছে। তারা নিজেদের সার্বভৌমত্ব রক্ষার কথা বলে সীমান্তে এবং অভ্যন্তরীণ ঘাঁটিতে যেভাবে সৈন্য সমাবেশ ঘটাচ্ছে, তা আমেরিকার জন্য নতুন করে মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। তাছাড়া তালেবান প্রশাসনের ওপর আমেরিকার অর্থনৈতিক নিষেধাজ্ঞা এবং আফগান রিজার্ভ ফান্ড আটকে রাখার বিষয়টি তাদের মধ্যে ক্ষোভের সঞ্চার করেছে, যা থেকে তারা আমেরিকার বিরুদ্ধে কঠোর অবস্থানে যাওয়ার ঘোষণা দিচ্ছে। অন্যদিকে আমেরিকাও এই বিষয়টি খুব সতর্কতার সাথে পর্যবেক্ষণ করছে, কারণ আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের পর সেখানে তাদের সরাসরি কোনো নিয়ন্ত্রণ নেই, কিন্তু তারা ড্রোন নজরদারির মাধ্যমে সব কিছুর খবর রাখছে। তবে তালেবানের এই প্রস্তুতির পেছনে অন্য কোনো পরাশক্তির ইন্ধন আছে কিনা, বা তারা আঞ্চলিক কোনো জোট গঠন করার চেষ্টা করছে কিনা, সেটা নিয়েও আন্তর্জাতিক মহলে আলোচনা চলছে। কারণ ইতিহাসের দিকে তাকালে দেখা যায় আফগানিস্তান এমন এক ভূখণ্ড যেখানে বড় বড় সাম্রাজ্যগুলো এসে হোঁচট খেয়েছে, এবং তালেবান সেই ইতিহাসকে পুঁজি করেই তাদের যোদ্ধাদের মানসিকভাবে আমেরিকার বিরুদ্ধে প্রস্তুত করছে।
তবে সাধারণ মানুষ এবং মানবাধিকার সংস্থাগুলো এই যুদ্ধের প্রস্তুতি দেখে শঙ্কিত, কারণ নতুন করে কোনো সংঘাত শুরু হলে তার সবচেয়ে বড় ভুক্তভোগী হবে আফগানিস্তানের সাধারণ জনগণ, যারা ইতিমধ্যেই খাদ্য সংকট এবং অর্থনৈতিক ধসে বিপর্যস্ত। যুক্তরাষ্ট্রের বিশাল সব বিমানবাহী রণতরী বা এয়ারক্রাফট ক্যারিয়ারগুলো একসময় দাপটের সাথে চললেও সাম্প্রতিক সময়ে ইরানের নতুন নৌশক্তি এবং গেরিলা যুদ্ধ কৌশল সেই সমীকরণে আমূল পরিবর্তন এনেছে, যার ফলে শিরোনামে উঠে আসছে যে মার্কিন যুদ্ধজাহাজগুলো এখন আগের মতো আর স্বাচ্ছন্দ্যে বা নির্ভয়ে এই অঞ্চলে বিচরণ করতে পারছে না, বরং ইরানের স্পিডবোট এবং ড্রোন বহরের ভয়ে তারা নিজেদের অবস্থান ঘন ঘন পরিবর্তন করতে বাধ্য হচ্ছে। বিষয়টিকে যদি আমরা সামরিক পরিভাষায় ব্যাখ্যা করি, তবে একে বলা হয় অ্যাসিমেট্রিক ওয়ারফেয়ার বা অসম যুদ্ধ কৌশল, যেখানে ইরান বিশাল সব জাহাজের বিপরীতে ছোট ছোট শত শত দ্রুতগতি সম্পন্ন বোট ব্যবহার করে, যেগুলো রাডারে সহজে ধরা পড়ে না কিন্তু বিধ্বংসী মিসাইল বহন করতে সক্ষম। পেন্টাগনের রিপোর্ট অনুযায়ী ইরানের রেভলিউশনারি গার্ড কর্পস বা আইআরজিসি সাগরে এমন এক ভয়ের পরিবেশ তৈরি করেছে যে আমেরিকার বিশাল সব ডেস্ট্রয়ার জাহাজগুলোকেও এখন অত্যন্ত সতর্কতার সাথে এবং নিরাপদ দূরত্ব বজায় রেখে চলতে হচ্ছে, যা অনেক সময় পালিয়ে যাওয়া বা পিছু হটা হিসেবে সংবাদ মাধ্যমে উঠে আসে। তাছাড়া ইরানের হাতে থাকা কামিকাজে ড্রোন বা আত্মঘাতী ড্রোনগুলো এখন সাগরে ভাসমান যে কোনো লক্ষ্যের জন্য এক মূর্তমান আতঙ্ক হয়ে দাঁড়িয়েছে, কারণ এই ড্রোনগুলো খুব নিচু দিয়ে উড়ে গিয়ে নিখুঁতভাবে আঘাত হানতে পারে, যা আমেরিকার বিলিয়ন ডলারের প্রতিরক্ষা ব্যবস্থাকেও ফাঁকি দিতে সক্ষম। এই নতুন খেলায় ইরান প্রমাণ করছে যে কেবল বিশাল বাজেট আর বড় জাহাজ থাকলেই সাগরে আধিপত্য বিস্তার করা যায় না, বরং বুদ্ধিমত্তা এবং ভৌগোলিক সুবিধাকে কাজে লাগিয়ে পরাশক্তিকেও কোণঠাসা করা সম্ভব। যুক্তরাষ্ট্রের নৌবাহিনী স্বীকার করেছে যে হরমুজ প্রণালী এবং এর আশেপাশের এলাকায় ইরানের এই নতুন ট্যাকটিক্স তাদের স্বাভাবিক অপারেশনাল কার্যক্রমে বড় ধরনের বাধা সৃষ্টি করছে এবং নাবিকদের মধ্যে এক ধরনের মানসিক চাপ তৈরি করছে। বিশ্লেষকরা বলছেন, ইরান মূলত এই কৌশলের মাধ্যমে আমেরিকাকে বার্তা দিতে চায় যে তাদের বাড়ির আঙিনায় এসে খবরদারি করা আর আগের মতো সহজ হবে না এবং যে কোনো ভুল পদক্ষেপের জন্য আমেরিকাকে চড়া মূল্য দিতে হতে পারে। এই ধরনের স্নায়ুযুদ্ধ ভবিষ্যতে বড় কোনো সংঘাতের দিকে মোড় নেয় কিনা সেটাই এখন দেখার বিষয়। ইরানের পারমাণবিক কর্মসূচি, যা দশকের পর দশক ধরে বিশ্ব নেতাদের রাতের ঘুম হারাম করে রেখেছে এবং বর্তমানে ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণের যে পর্যায়ে পৌঁছেছে, তাকে আমেরিকার জন্য এক ভয়াবহ হুমকি বা অস্তিত্বের সংকট হিসেবেই দেখছেন নিরাপত্তা বিশ্লেষকরা। কারণ ইরান যদি একবার পারমাণবিক বোমার অধিকারী হয়ে যায়, তবে তা কেবল ইসরায়েল বা মধ্যপ্রাচ্যের জন্যই বিপদ নয়, বরং তা বিশ্বজুড়ে আমেরিকার একক আধিপত্য বা দাদাগিরির কফিনে শেষ পেরেক ঠুকে দিতে পারে। আপনারা জানেন যে পারমাণবিক শক্তিধর দেশগুলোর সাথে সরাসরি সংঘাতে যাওয়া কতটা ঝুঁকিপূর্ণ, এবং ঠিক এই কারণেই আমেরিকা উত্তর কোরিয়ার মতো দেশের সাথেও খুব মেপে কথা বলে। তাই ইরান যদি এই ক্লাবে নাম লিখিয়ে ফেলে, তবে ওই অঞ্চলে আমেরিকার সব কৌশলগত পরিকল্পনা ভেস্তে যাবে এবং তাদের মিত্র দেশগুলো চরম নিরাপত্তাহীনতায় ভুগবে। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা বা IAEA এর রিপোর্ট অনুযায়ী ইরান তাদের ভূগর্ভস্থ এবং পাহাড়ের নিচে সুরক্ষিত স্থাপনাগুলোতে যেভাবে সেন্ট্রিফিউজ বসাচ্ছে, তা ধ্বংস করা প্রচলিত কোনো বোমার দ্বারা প্রায় অসম্ভব। আর এই বিষয়টি হোয়াইট হাউসের নীতি নির্ধারকদের মধ্যে চরম হতাশা এবং ভীতির সঞ্চার করেছে, কারণ কূটনৈতিক আলোচনা বা JCPOA চুক্তির মাধ্যমে ইরানকে আর থামানো যাচ্ছে না। অন্যদিকে ইরান দাবি করছে তাদের এই কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ এবং বিদ্যুৎ উৎপাদনের জন্য, কিন্তু তাদের মিসাইল টেকনোলজির সাথে যখন এই পারমাণবিক সক্ষমতা যুক্ত করার সম্ভাবনা তৈরি হয়, তখন তা আমেরিকার জন্য সত্যি এক দুঃস্বপ্ন হয়ে দাঁড়ায়। সামরিক বিশেষজ্ঞরা বলছেন, ইরান পারমাণবিক ডিটারেন্স বা প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুললে তারা এই অঞ্চলে নিজেদের ইচ্ছেমতো নীতি বাস্তবায়ন করতে পারবে এবং তেলের বাজার থেকে শুরু করে রাজনৈতিক পট পরিবর্তন সবকিছুতেই তাদের একচেটিয়া প্রভাব থাকবে। এমতাবস্থায় আমেরিকা হয়তো নতুন কোনো কঠোর নিষেধাজ্ঞা বা সাইবার অ্যাটাকের পথ বেছে নিতে পারে, কিন্তু তাতে ইরানের সক্ষমতা অর্জন কতটা বিলম্বিত করা যাবে তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। জার্মানিকে হঠাৎ করে আরেকটি ইসরায়েল বলে সম্বোধন করার বিষয়টি অনেকের কাছেই বিস্ময়কর মনে হতে পারে, কিন্তু সাম্প্রতিক ভূ-রাজনীতি এবং জার্মানির পররাষ্ট্রনীতির আমূল পরিবর্তন বিশ্লেষণ করলে দেখা যায় যে তারা নিজেদের নিরাপত্তা এবং প্রতিরক্ষা ব্যবস্থাকে এমনভাবে ঢেলে সাজাচ্ছে যা অনেকটা ইসরায়েলের সার্ভাইভাল মোড
বা কট্টর নিরাপত্তা নীতির সাথেই তুলনীয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে জার্মানি সবসময়ই সামরিকায়ন থেকে দূরে থেকেছে এবং শান্তিবাদী নীতি অনুসরণ করেছে। কিন্তু ইউক্রেন যুদ্ধ এবং বৈশ্বিক অস্থিরতার কারণে বার্লিন এখন তাদের খোলস ছেড়ে বেরিয়ে আসছে এবং জাইটেনভেন্ডে বা যুগের পরিবর্তন নামক নীতির আওতায় তারা তাদের সামরিক বাজেট বিপুল পরিমাণে বৃদ্ধি করেছে। জার্মানি এখন ইসরায়েলের মতোই মনে করছে যে কেবল অর্থনৈতিক শক্তি দিয়ে জাতীয় নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়, বরং এর জন্য প্রয়োজন শক্তিশালী সামরিক বাহিনী এবং কঠোর গোয়েন্দা নজরদারি। এছাড়া ইসরায়েলের সাথে জার্মানির বর্তমান অস্ত্র চুক্তি, বিশেষ করে অ্যারো 3 মিসাইল ডিফেন্স সিস্টেম কেনা, প্রমাণ করে যে তারা ইসরায়েলি মডেলের প্রতিরক্ষা ব্যবস্থা ইউরোপের বুকে প্রতিষ্ঠা করতে চাইছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন যে জার্মানির এই রূপান্তর কেবল অস্ত্র কেনার মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং তারা আন্তর্জাতিক মঞ্চে, বিশেষ করে মধ্যপ্রাচ্য ইস্যুতে ইসরায়েলের প্রতি যে নিঃশর্ত সমর্থন জানাচ্ছে তা তাদের পররাষ্ট্র নীতিকে ইসরায়েলের ছায়ায় নিয়ে এসেছে বলে মনে হচ্ছে। অভ্যন্তরীণ নিরাপত্তার ক্ষেত্রেও জার্মানি এখন অনেক বেশি কড়াকড়ি আরোপ করছে এবং অভিবাসন নীতি থেকে শুরু করে নাগরিক নজরদারিতে তাদের কঠোরতা দেখে অনেকেই বলছেন যে বার্লিন তেল আবিবের পথ অনুসরণ করছে। এই পরিবর্তন ইউরোপের ক্ষমতার ভারসাম্যে কী প্রভাব ফেলবে এবং জার্মানির সাধারণ জনগণ তাদের সরকারের এই সামরিকীকরণ নীতিকে কিভাবে গ্রহণ করছে তা নিয়ে ব্যাপক বিতর্ক চলছে।